আমি তো অবাক হয়ে যাই, পৃথিবীতে মানুষের চাইতে নিকৃষ্ট হিংস্র প্রাণী কি আছে দ্বিতীয়টি? আপনিই বলেন, পৃথিবীতে কি কোনো মানুষ আছে যারা একদিনে লাখ লাখ লোক জবাই করে দিতে পারে? কিন্তু মানুষ তা করেছে, এবং সুনির্দিষ্ট সম্প্রদায়ের মানুষই করেছে। তারা ধার্মিক, তারা কিন্তু নাস্তিক ছিল না। আসাদ নূর, আমাদের প্রিয় আসাদ নূর যেটা বললেন যে এই যে ধরেন ডক্টর ইউনূস, সে কিন্তু একজন নাস্তিক, কিন্তু সে কার প্রতিনিধিত্ব করতেছে? এদেশের মৌলবাদীদের, অমানবিক মানুষগুলোর প্রতিনিধিত্ব করতেছে। আপনি তো বলছেন প্রাণীর কথা, আপনাকে আমি দেখেছি যে আপনি কি সেন্ট মার্টিনের কুকুর নিয়ে আপনি চিন্তিত। আপনি সেন্ট মার্টিনের কুকুর নিয়ে যখন চিন্তিত, তখন এই দেশের উপদেষ্টা, মহিলা উপদেষ্টা, তিনি কন্ডম রাখা পরিবেশের ক্ষতি কিনা তা নিয়ে তিনি ভাবতেছিলেন। তো এই যে চিন্তার ফারাক, তারা কিন্তু কেউ মৌলবী না, ডক্টর ইউনূস মৌলবী না। ওই কন্ডম উপদেষ্টা যিনি রেজওয়ানা হাসান, তাকে অনেকেই কন্ডম উপদেষ্টা বলে, আমি বলি না। শেখ ফরিদ ভাই, সত্যি কি উনি এটা বলছেন? আমি না দেখছি, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। মানে আমার মনে হচ্ছে আমি বিশ্বাস করি না। ইউনো ফাইন বলেছেন আসাদ নূর, আমি অবাক। আমি এটা প্রথমে বিশ্বাস করি নাই, আমি 2 দিন পরে এটা নিয়ে কথা বলছি, আমি অবাক হয়ে গেছি। তার মুখ থেকে এই কথাটা বের হয়ে গেল যে কন্ডম পরিবেশের জন্য ক্ষতিকর। হ্যাঁ, অনেক প্রাণী প্রেমীরা, আমি দুঃখিত আপনাকে ইন্টারাপ্ট করার জন্য ভাই, মানে ডিসকাশনের জন্য, আমি অনেক প্রাণী প্রেমিকদেরকে খুশি হইতে দেখছি রেজওয়ানা ওনাকে এই পদ পাওয়া দেখে। আমি আশাবাদী ছিলাম যে নিশ্চয়ই একজন অ্যানিমাল লাভার এসছেন, কিন্তু উনি তো ভণ্ড। মানে আজকে দেখেন সেন্ট মার্টিনে যে কুকুর না খেয়ে আছে, এটার জন্য দায়ী কে? ওনারাই তো দায়ী, ওনারাই তো বন্ধ করেছেন। সর্বপ্রথম দায়ী রেজওয়ানা বন্যা, পরিবেশবাদী। এবং কোনো অ্যানিমাল লাভার এরকম প্রাণীদের ওইখানে রেখে এই আপনি এটাকে ট্যুরিজম বলেন, কোনো কিছু বন্ধ করবে না। হ্যাঁ, আমি যদি হইতাম ওইখানে, আমার যদি এই পরিবেশ নিয়ে ভাবনা থাকতো, আমি তাহলে ওই কুকুরদেরকে জাহাজে করে নিয়ে আসতাম সমতলে, এনে ডিস্ট্রিবিউট করতাম। জি দুঃখিত, আমি সুন্দর একটা কথা মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি নিজেও কিন্তু রেজওয়ানা বন্যার সাথে আন্দোলন করছি। আপনি হয়তো খেয়াল নাই এখন, আপনি তখন দেশে। রেজওয়ানা বন্যার সাথে আমি আন্দোলন করছি, মুভমেন্ট করছি। এমনকি তার হাজবেন্ডকে যখন সরকার, আওয়ামী লীগ সরকার গ্রেপ্তার করে বা গুম করে, আমরা তার পক্ষে তীব্র আন্দোলন করতাম। এবং তিনি যখন ক্ষমতায় আসেন, অনেকে আশাবাদী হয়েছিল এই কারণে। কিন্তু আমি জানি আসাদ নূর, এটা সত্য, আপনাকে আমাকেও ক্ষমতায় আনলে আমরাও এরকম হয়ে যাব। কারণ ওই যে একটু আগে যেটা শ্রুতি আপনার সাথে ঢোক করলেন, যে মানুষ যেরকম ক্ষমতায় যারা যাবে, তার ডক্টর ইউনূস কি চাইলেই তার মেয়েকে এখানে আনতে পারবে? ডক্টর ইউনূসের মেয়ের আমি এরকম একটা পোস্টার দিছি, ঠিক আছে, তার জন্য আমাকে মানুষ গালাগালি শুরু করছে। আমাকে কেউ কেউ লিখেছে, আমার ঘনিষ্ঠ লোকেরাই লিখেছে যে আপনি বা তুমি বা তুই নিজের সন্তানকে এভাবে রাখতে পারবি? তারা বুঝতেই পারে নাই যে এটা ডক্টর ইউনূসের কন্যা। তো আসিফ নজরুলের কথা তো মনে আছে, তার মেয়ের একটা ছবি দিছিল, মনে আছে আপনার তো মনে আছে, একটা পোস্ট দিছিল, তার ভক্তদের মুরিদানদের গালাগালিতে ছবি ডিলিট করে দিয়েছে ফেসবুক থেকে। তো এখানে আমাদের তিনজনকেও ক্ষমতায় দিলে আমরা পারবো না, কারণ ওই যে যেটা বলেন মাইন্ড সেট আপে তৈরি করেছে অমানবিক, পাশবিক, অগণতান্ত্রিক একটা। এই যে বলেন এরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতেছে, নিঃসন্দেহে আওয়ামী লীগের অনেক কার্যক্রম সেটা ফ্যাসিজমের সাথে তুলনা করা চলে, কোনো সন্দেহ নাই। কিন্তু যারা বলতেছে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট, তারা কিন্তু রিডাবল ফ্যাসিস্ট, ডাবল না, রিডাবল ফ্যাসিস্ট তারা। তার জন্যই দেখেন তারা পুরে মানুষ মারতেছে, তারা জ্বালিয়ে দিতেছে। ইভেন একজন ধার্মিক, দেখেন একটা নাস্তিকও কোনোদিন নামাজরত একটা নারীকে কুপিয়ে মারবে না, আই এম শিওর। আমি লিখিত দিতে পারি আপনাকে, তারা তো হত্যাই করবেন না, কারণ নাস্তিকরা মানবতাবাদী। সেই জায়গায় একটা ধার্মিককে কুপিয়ে মেরে ফেললো, এটা কোনো নাস্তিক করবে? এটা কিন্তু ধার্মিকেরাই করেছে। আমি আবার ওই কথায় ফিরে গেলাম আপনার, যে কিভাবে তারা শ্রেষ্ঠ হয়, আশরাফুল মাখলুকাত হয়, কখনোই সম্ভব না। এটা আপনি গেলে পৃথিবীতে যত অ্যাথিস্ট অধ্যুষিত যত রাষ্ট্র আছে সেগুলো তো আপনি বেলজিয়ামে যান, নরওয়েতে যান, আপনি ফিনল্যান্ডে যান, সেখানে গিয়ে দেখবেন যে তারা মানবিক, তারা কোনো ধর্মই মানে না, তারা অ্যাথিস্ট, তারা প্রাণীকে ভালোবাসে। আমি অবাক হয়ে গেছি, আমার এক এলাকার বড় ভাই ছিলেন, নাম রবিউল ইসলাম সরকার, আমাদের এলাকার খুব ভদ্রলোক, মাইটিয়ার প্রকৃতির লোক সে। তার কাছে আমি শিখেছি যে আমি কিন্তু প্রথমে প্রাণীকে তো মারতে হবে, এরকম থিঙ্কিং আমারও ছিল, যে গরু গাড়ি চলবে কেমনে বা ঘোড়া গাড়ি চলবে। সে বলছে নো পরি, তুমি কোনো প্রাণীকে আঘাত করতে পারবা না, মানুষ তো দূরের কথা। এটা তিনি বলেছেন যে ব্রিটেনে এই নিয়ম চালু। সেখানে আপনি একটা গরুকে যদি পারি দেন, একটা ঘোড়াকে আপনি গায়ে হাত দেন, মানে তাকে আহত করেন, আঘাত করে, আপনার মামলা হয়ে যাবে। আর এই জায়গায় মানুষকে দিক বিপরীত দিতেছে, এমনকি তারা হাসতে হাসতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন হাসতে হাসতে খাওয়ানোর পরে মেরে ফেলছে। কি বলো? আচ্ছা জি বলেন। ধন্যবাদ। আচ্ছা,
আরাকানের কাছাকাছি মায়ানমার একটা 250 কিলোমিটার জায়গা দখল করেছে, এটা শেষের দিকে আলোচনা করব। আমরা একটু মানবিক আলোচনা শেষ করি। আজকে যেহেতু নূর ভাইকে পেয়েছি, সবসময় পাবো কিনা জানি না, মাঝে মধ্যে রিকোয়েস্ট করবো আমাদের এখানে আসার জন্য। খুব ব্যস্ত থাকেন। আমি নেক্সট লাইভ ফরিদ ভাইয়ের ইউটিউব এবং আমার ইউটিউব একযোগে করব, আবার মাঝে মধ্যে আসাদ ভাইয়ের চ্যানেল আমার চ্যানেল একযোগে লাইভ চালাবো, যেন সবাই আমাদেরকে একসাথে দেখতে পারে। দৌড়ানি দিবে কিন্তু আজকে শুধু আসাদ নূরের সাথে আমার ছবিতে পোস্ট দিছি যে আমরা লাইভে আসছি, আমারে গালাগালি শুরু করছে। আমাকে গতকাল একজন বলছে আমি আওয়ামী লীগের কর্মী, আপনাদেরকে পছন্দ করি, কিন্তু আপনি একজন এরকম মানে শব্দটা বলতে চাই না, এরকম নিয়ে আসছেন। আমি বলছি আপনি আগে আমাদের আলোচনা শুনেন, তারপর মন্তব্য করেন। তো যাই হোক, আমি শুরুতেই বলেছি দর্শকরা এখন অনেক আসছে, আমি তাদের উদ্দেশ্য বলে, আমি কিন্তু মানবিক হিসেবে ওনাকে চিনি, এর বাইরে অন্য কিছু আমার নলেজে ছিল না, নেইও। এবং আমি শুধু মানবতার জন্য, আমি কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনে বাংলাদেশের অ্যাম্বাসিডার, এটা আজকে বললাম। মানবতার জন্যই আমি কাজ করছি মূলত। সবচেয়ে বড় কথা হচ্ছে আসাদ নূর ভাই, আমরা এই যে নতুন প্রজন্ম দেখতে পাচ্ছি, জেনজি জেনারেশন, তারা এই যে জুলাই আন্দোলনের সময় একটা ঘটনা দেখলাম, একটা বিক্ষোভ টাইপের একটা লোক, শিক্ষকরা কাঁধে ব্যাগ আছে, তাকে চোর বলে, সে নাকি এসির পাইপে ধরেছিল শুধু কোন একটা দোকানের ভিতরে, যে সে নাকি চোর। এরকম অসংখ্য ঘটনা তো ঘটেছে। একটা ঘটনার কথা বলি, সেই ভিডিওটা দেখে আমি হাউমাউ করে কেঁদেছি। তো সেখানে বলতেছে যে চোর, দাড়িওয়ালা একটা খাটো করে একটা লোক, বয়স্ক বাবা দাদার বয়সী, তাকে এমন ভাবে লাথি মারতেছে, এমন ভাবে বুকে লাথি মারতেছে, এমন ভাবে পিটাচ্ছে, এবং শেষ পর্যন্ত তাকে কুক খাওয়ানো হলো, তার আঘাতের জায়গায় কুক ঢালা হলো, এবং মানে একদম তুফাজ্জলের মতো ঢাকা ভার্সিটিতে যে মেরেছে, তাকে আবার মিউজিক ছেড়ে তাকে নাচতে বললো, মোবাইলে গান ছেড়ে, মানে ক্ষত বিক্ষত করার পরে তাকে নাচতে বাধ্য করলো বয়স্ক লোকটাকে। যদি আমি হতাম তাহলে কি করতাম? আমি হলে আসলে সে কাজটা করেছে কিনা আমি বুঝায় বলতাম। এইটুকু অপরাধে সমাজে বা রাষ্ট্রে অনেক বড় কোনো ক্ষতি হয়ে যাচ্ছে এরকম কিছু না, কিন্তু সে তো হতদরিদ্র, তার সে শিক্ষা পায় নাই, সমাজের সুবিধাগুলো পায় নাই, সে সুবিধা বঞ্চিত, সে তো সমাজের সেই সুবিধা ভোগী মানুষের দলের না। তো তাকে আমি অন্যভাবে কাউন্সিলিং করতাম, বা তার যদি খাদ্যের অভাব থাকতো তাকে একবার আমি খাওয়াতাম, এবং কাজের অভাব থাকলেও বলতাম যে একটা কাজের ব্যবস্থা করে দিই, তাহলে যেন সে চুরি না করে। তা আমরা ধর্মের অনেক গল্প যখন শুনি যে নবীজি চোরকে কাজের চাদর উপহার দিয়েছিলেন চুরি করতে যাওয়ার পরে, আবার তাকে চাকরি দিয়েছিলেন, আবার অনেক সময় শুনি তাকে চোরের হাত কেটে দেওয়ারও বিধান করেছিলেন। তো সেদিকে আমরা নাই গেলাম, ভালো দিকটাই তুলে ধরি, যে চোরের মানে একটা ছোটখাটো চোর, সে যদি চোর নাও হয় বা হয়ও চোর মনে হয়, তাকে যে বিকৃত ভাবে এই জেনারেশন শিক্ষিত বইয়ের বোঝা কাঁধে নিয়ে মারছে, এই দৃশ্যটা কতটুকু অধপতন হলে হয়। তার আমি প্রথমেই আমার মনে প্রশ্ন এসছে, তারা কোন ফ্যামিলির সন্তান, তাদেরকে ফ্যামিলি কি শিক্ষা দিল? আমাদেরকে যেমন শিক্ষা দিয়েছে বড়দেরকে শ্রদ্ধা করো, ছোটকে স্নেহ করো, এবং আমরা আদর্শলিপি বইও এই পড়াগুলো পড়েছি। সকালে উঠিয়া বলি সারাদিন আমি যেন ভালো, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো কাজ করি। এই যে আদর্শর পথের শিক্ষা এবং মানবতার শিক্ষা পরিবার থেকে পায়নি কেন, এটা প্রশ্নটা আমাদের মনের মধ্যে প্রথমেই আসে। আপনার এটা কি মনে হয়, এই যে আজকে বিকৃত অত্যাচার এবং তাদের উল্লাস, এটা প্রত্যেকটা ঘটনার সাথে জড়িয়ে আছে, এই অবক্ষয়ের পিছনের বিষয়টা আপনার অনুধাবনে কি মনে হয়? অনেক ধন্যবাদ। আমি একটু আপনার আগের যে প্রসঙ্গটা সেখানে একটু যুক্ত করতে চাই। আমি আবার আরেকটু গভীরভাবে জানতে চাচ্ছি একদম পরিবার থেকে। না আমি বুঝতে পারছি। এখনকার প্রশ্ন আপনার খুব সিম্পল। আমরা জেন জি বলে যাদেরকে চিনি বা ছাত্র আর কি, ছাত্রদের এই আচরণ কেন? হ্যাঁ, তারা এবং আমাদের জেনারেশনে মিলেনিয়াল বলেন বা এর আগে আপনি যাই বলেন না কেন, মানে 70-80 দশকের যারা জন্মাইছেন, শেখ ফরিদ ভাই আমার অনেক বয়সে বড় হবেন, তো আপনারা তো সময় দেখে এসছেন, পরিস্থিতি, অনেক সরকার পতন, উত্থান, অনেক কিছু দেখেছেন। তো এমন জঘন্য চিত্র আমরা দেখি নাই কেন, এটা আপনার একটা প্রশ্ন। এবং আমাদের সমস্যাটা কোথায়, এটা প্রশ্ন। এর আগে আপনি যেটা বলছিলেন যে আমার ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে কিছু জয় বাংলার লোকেরাও তারা আপত্তি করে। দেখেন, এখন বাংলাদেশে আপনি যদি খোঁজেন বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টেশন, ইন্ডিপেন্ডেন্ট ডকুমেন্টেশন আমি পাবেন না। আওয়ামী লীগের পক্ষ থেকে একদল মুজিববাদ যে ওরা বলে, খুব একটা খারাপ বলে না, মুজিবকে একটা নবী বানায় ফেলছে। তার উদাহরণ শেখ হাসিনা, এবং মুজিবের সমালোচনা করলে 13 বছরের জেল।
একটা বিএনপির ছেলে আমার নানা বাড়ির এলাকার, মানে আমি দুইটা বাড়ি মনে করি, একটা হচ্ছে আমার বাবার বাড়ি গোপালগঞ্জ, মায়ের বাড়ি বরিশাল, এবং এই দুইটা বাড়ি কি আমি পৈতৃকভাবে বাড়ি পরিচয় দেই না, মানে গোপালগঞ্জ আমার বাবা, যেহেতু বাবা সূত্রে আমি যেতে চাই না, দুইজনই আমার কাছে গুরুত্বপূর্ণ, বাবা আমার দুইজনই। তো মায়ের বাড়ির মানে আমার মামা তো ভাই, সে মায়ের চাচাতো ভাইয়ের ছেলে, তো সে বিএনপি রাজনীতি করে, এটা 2011-12 সালের কথা। তখন সে বঙ্গবন্ধুকে জাতির পিতার জায়গায় জুতোর পিতা বলেছিল। আমি ওইখানে গিয়ে সমালোচনা করেছিলাম যে এটা কেন, কেমন কথা, তার ভুল থাকলে ত্রুটি থাকলে সেটা নিয়ে আলোচনা হতে পারে, বিপক্ষের রাজনৈতিক প্রধানকে এইভাবে গালাগালি করলে তো তোমাকে বিপদে পড়তে হবে। ওই জিনিস দেখে, ওই কমেন্ট দেখে বঙ্গবন্ধুর এক সৈনিক দিল ওই বেচারার বিরুদ্ধে মামলা করে, সেখানে আবার আমাকে 1 নম্বর না 2 নম্বর সাক্ষীও করেছে, আমি জানি না। তো তারপরে বেচারা জেলে গেল, অনেকদিন জেলে ছিল, আমি জানি না কিছুই। পরে আমার খুব কষ্ট লাগলো যে একটা মানুষ বঙ্গবন্ধুকে জুতার পিতাই বলছে, অসুবিধা কি? জুতার যে জনক সেটা তো ভালো জিনিস, আমরা তো পায়ে দিই, জুতা আছে বলেই তো আমরা টিকে আছি, নইলে তো আমাদের পায়ে ক্ষত হইতো। গ্রামগঞ্জে দেখতাম কৃষকদের পায়ের মধ্যে ক্ষত হতো, কারণ তারা জুতা কাদার মধ্যে কাজ করতে হতো। তো যাই হোক, যে এই যে একটা সেন্টিমেন্ট, তাদের আউটপুট কি? আওয়ামী লীগের ওই যে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের নেতা বানানো, দখল করা, এবং যাতা অবস্থা। আজকে বাংলাদেশে জয় বাংলা বলার আওয়ামী লীগের লোকজনের হ্যাডাম নাই, হ্যাডাম যদি কারো থাকে আমাদের আছে। আমি ধর্মে বিশ্বাস করি না, এটা আমার ধর্মীয় স্বাধীনতা। আপনি ধর্মে বিশ্বাস করেন, এটা আপনার ধর্মীয় স্বাধীনতা, কিন্তু আলোচনার জায়গায় আলোচনা থাকবে। এখন একজন নাস্তিক যে ধর্মে বিশ্বাস করে না, তার কাজ কি? সে তো ধর্মের সমালোচনা করবে, এটাই তো তার কাছ থেকে, এই জন্যই তো সে নাস্তিক। আবার একজন মুসলমান, মানে একদম পিওর মুসলমান, তার কাজ কি? সে ইহুদি বিদ্বেষী হবে, এটাই তার ধর্মের শিক্ষা। রন্ধ্রে রন্ধ্রে লেখা আছে, কোরআন হাদিসে লেখা আছে। এখন যদি কোনো মুসলমান বলে না আমি মুসলমান সাথে ইহুদি বিদ্বেষী না, তাহলে তো সে ওইভাবে তৃতীয় হইলটা কি? একজন নাস্তিক বলে যদি বলে আমি নাস্তিক, ঠিক আছে, কিন্তু আমি ধর্মের সমালোচনা করি না, ধর্ম পছন্দ করি, তাহলে ভাই আপনি নাস্তিক কেন? তো এখন আমি যে নাস্তিক বা ধর্মে বিশ্বাস করি না, এই কারণে যে আমাকে উজ্জ্বল রাখতে হবে, সরাইয়া দিতে হবে, এই যে একটা চেষ্টা, এইটা হচ্ছে স্বৈরাচারের একটা লক্ষণ, যে আমি তোমারে পছন্দ করি না, তোমার আমি দেখবো না। একটা উদাহরণ দিই, আমাদের পাকিস্তানিরা কি চেয়েছিল যে 52-এর ভাষা আন্দোলন কেন, যে বাঙালিরা উর্দু ভাষায় কথা বলবে, আমাদের দেশ টিকাইতে হলে ভাষা বদলাইতে হবে, মানে তাদের কাছে প্রায়োরিটি হচ্ছে দেশ টিকাইতে হবে, এই জন্য ভাষা চাপাইয়ে দিতে হবে, যে মানবে না সে দেশদ্রোহী। ওই 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 ধাক্কা থেকে কিন্তু মুক্তিযুদ্ধ, মানে বীজ বপন, পাকিস্তান কায়েম করা, এটা উদ্দেশ্য তো তাদের এরকম ছিল না যে আলাদা হয়ে যাবে পাকিস্তান, মানে মুসলমানরা হিন্দুদের সাথে থাকবে না, পাকিস্তান আলাদা চাই। এরপরে এই যে দমন পীড়ন, আমরা মুক্তিযুদ্ধ পাইলাম, স্বাধীন দেশ হলো, এখন যেগুলো ফাতরামি করতেছে এগুলোর আবার এগুলো দমন হবে, এটা বাস্তবতা, আপনি কাউকে জোর করে আটকাতে পারবেন না। সোশ্যাল মিডিয়ায় কি পরিমাণ আক্রমণ, ওই যিনি আপনার বন্ধু বলছেন যে নাস্তিক, তার সাথে কেন আমাদের কিন্তু মেইন স্ট্রিম থেকে সরানো হয়েছে। গণজাগরণে শেখ ফরিদ ভাই থাকলে ভালো হতো, উনি জানবেন যে গণজাগরণ মঞ্চে কিভাবে আমাদের গণজাগরণ নিয়ে আপনার যেভাবে মঞ্চে আপনি বলেন, আমি এই প্রশ্নটা আপনার করতে চাই। গণজাগরণ মঞ্চে আমাদেরকে দুইটা ভাগে, হ্যাঁ, এটার গুরুত্ব এবং এটা এখন যে প্রয়োজনটা ফিল করছে মানুষ, এই দুইটা আপনি বলেন। নিঃসন্দেহে গণজাগরণ মঞ্চে বা শাহবাগ আন্দোলনে বুদ্ধিদীপ্ত মানুষজন অংশগ্রহণ ছিল, সেখানে আস্তিক নাস্তিক উভয় পক্ষই ছিল। কিন্তু এই মোল্লাদের পক্ষ থেকে, জঙ্গিদের পক্ষ থেকে যখন নাস্তিকদের হত্যা আক্রমণ শুরু হয়, তখন একদল সেমি নাস্তিক বা নাস্তিক তারা বোঝাতে চাইলো যে আমরা ব্লগার, কিন্তু আমরা নাস্তিক না, নাস্তিকতার সাথে শাহবাগ আন্দোলনের সম্পর্ক নাই, এইভাবে ইসলামিস্টদের তোষণ করার চেষ্টা করলো। তারা মনে করলো এটা করলে তারা সেফ থাকবে, কিন্তু তারা ফেল করলো। শাহবাগ আন্দোলনে যেভাবে আমাদেরকে টেলিভিশনগুলোতে আমাদের যারা মুখপাত্র, মানে শুধুমাত্র ইমরানের সরকারের কথা বলছেন, আরো যারা ছিলেন, তাদেরকে ব্লগার পরিচয় করা বাদ দিল, তারা তাদের বলা শুরু করলো অনলাইন অ্যাক্টিভিস্ট বা অমুক লেখক সাহিত্যক, ব্লগার নাম বাদ। কারণ কি, ব্লগার তখন তাদের কাছে, এই মূর্খদের কাছে একটা আতঙ্কের বিষয়। অথচ এখন কিন্তু বাংলাদেশে ব্লগারের অভাব নাই, ভিডিও ব্লগার, ফুড ব্লগার, করে ব্লগ হচ্ছে একটা ভিডিও মেক করা বিশেষ বিষয়ের উপরে বা ব্যক্তিগত অব্যক্তিগত। অথচ আমিও বলি, আমিও কত মূর্খ ছিলাম, ব্লগার শুনলে ভাবতাম ব্লগার এটা কি, আরে খারাপ। তো এই যে নাস্তিকদের মধ্য থেকেই কিছু মানুষ ভালো নাস্তিক হওয়ার চেষ্টা করছেন, যে আমি নাস্তিক না, আমি অ্যাক্টিভিস্ট। এই যে একটা, মানে তারা কম্প্রোমাইজ করছেন, এবং মেইন স্ট্রিম মিডিয়াগুলো আমাদের উজ্জ্বল রাখছে। যারা কম্প্রোমাইজ করে নাই, যে তাদেরকে আমরা ডাকবো না, তাদের কোনো কথা থাকতে পারে না, সরকার আমাদেরকে মামলা দিয়ে জেলে ঢুকেলে, তখন আমি ছোট, মানে এখনো সবারই অনুজ আমি, তারপরে ধরলাম তখন আরো ম্যাচুরিটি আসে নাই অনেক কিছুই, তখন আমার কিন্তু এই জেল খাটার আগের ঘটনা। এখন আপনি নিজে জয় বাংলার জন্য প্রতিবাদ করছেন,
এই তো কথাটা ওইখানেই আসতেছে, যারা মুক্তমনাদের খুব আছে, যেমন অভিজিৎ হত্যা, এটার বিচার নাকি আওয়ামী লীগ সরকার করে নাই, বা ছাত্রলীগের ছেলেরা জড়িত ছিল এই বিষয়টা। আমি মনে করি, আমি স্পষ্টভাবে মনে করি, আমার কাছে এভিডেন্স নেই, আমি মনে করি এই হত্যাটা আওয়ামী লীগ করছে, অভিজিৎ রায়কে। আওয়ামী লীগ তার লোকেশন জঙ্গিদের কাছে দিছে, ওই গোয়েন্দা ডিজিএফ এর সদস্যরাই জঙ্গিদের মধ্যে ওরা মিলেমিশে থাকে আর কি, মুজাহিদিন সেজে। ওদেরকে অ্যাকিউরেট লোকেশন, কবে আসবে ডিটেল, এবং অস্ত্র সরবরাহ বা কিভাবে তাদের সেফ এক্সিট, এগুলো ডিজিএফআই করেছে। তখন লাশের দরকার ছিল, এবং আন্তর্জাতিক একজন ক্যারেক্টারকে যদি হত্যা করা যায় তাহলে আওয়ামী লীগের এই জঙ্গি খেলাটা ভালো হয়। এগুলো ট্রুথ বলতে হবে আমাদেরকে। যাই হোক, আপনি এটা বন্যা আহমেদের কথা শোনেন, বুঝতে পারবেন আমি কেন, মানে বন্যা আহমেদের সাথে কথা বলতে হবে না, আপনি তার পাবলিক স্টেটমেন্ট বিবিসিতে আছে, শুনলে বুঝতে পারবেন। এবং আমি তো অভিজিৎ রায়ের হত্যাকারী যাদেরকে জেলে রাখা হয়েছে তাদেরকে দেখছি, এবং আমি না, শুধু লিমন ফকিরও আছে, তার সাথে আলোচনা করলে এগুলো বুঝবেন যে আসলে তারা হত্যাকারী কিনা। তো দেখেন, এই যে আওয়ামী লীগের সময় আমাদেরকে উজ্জ্বল রাখা হয়েছে, মেইন স্ট্রিমে থাকতে দেওয়া হবে না। আমার তখন মনে হয়েছে যে এই যে ব্লগার হত্যা হইতেছে, লিখে আমার অনেক অগ্রজরা অনেক তুখর লেখা লিখছেন, ক্ষুরধার লেখা আছে, ভিডিও বানাইতে হবে, ভিডিওতে তারপরে জেল খাটলাম, এটা ব্যক্তিগত বাদ দিলাম, বাবা মার উপর নির্যাতন, অনেক কিছু তো হইলো। আমরা কিন্তু আজকে মেইন স্ট্রিম মিডিয়া তৈরি হয়েছি নিজেরা, আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার দরকার নাই। আজকে বাংলাদেশের 71 টিভি বলেন, এনটিভি বলেন, যে টিভি বলেন, আমরা যে কোনো মেইন প্ল্যাটফর্মের সাথে কম্পিটিশন করতে পারি। কম্পিটিশনের মাপকাঠি কি? ভিউ, লাইক, কমেন্ট দিয়ে মানুষ, মাতামাতি দিয়ে মানুষ যাচাই বাছাই করে। সেই সব দিকেই আমরা ইন্ডিভিজুয়াল, মানে আমি একজন ইন্ডিভিজুয়াল একটা প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করেছি, বা নিজে একটা প্রতিষ্ঠান হওয়ার চেষ্টা করেছি। এখন বঙ্গবন্ধুর নাম জয় বাংলা তারা নিতে লজ্জা পায়, আমরা লজ্জা পাই না, কারণ আমরা ঠোঁট কাটি। ওই সময় কখনো নাস্তিক না, ভালো নাস্তিক বলার ধান্দা করি নাই, এখনো ধান্দা করি না। আওয়ামী লীগের কাছ থেকে জীবনে কোনো বেনিফিট নেই, ক্ষতিগ্রস্ত হয়েছি। বঙ্গবন্ধুর ছবি আঁকার কারণে দ্বিতীয়বার অ্যারেস্ট হয়েছে, বাবা মাকে ধরে নিয়ে যে আটকায় রাখছে, অনেক কিছু, এগুলো ওপেন সিক্রেট। সর্বশেষ কথা